কলেজের পেছনে বড় বটগাছটার নিচে বসে চোখের পানিতে শার্ট ভিজিয়ে যাচ্ছে আমাদের গল্পের নায়ক রাসেল। কোনো বাধাই যেন মানছে না চোখের পানি। রাসেল ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের কোণে লেগে থাকা পানি মুছে আর সামনের পুকুরটার দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভাবতে থাকে। এমন সময় ওর বন্ধু রাফি সেখানে চলে। তুই আজকেও কান্না করছিস? তোকে কতবার বলেছি ওই মেয়েকে ভুলে যেতে, কিন্তু তুই তো নাছোড়বান্দা, ভাঙবি তবু মচকাবি না। কি করে ভুলবো ওকে বল? আমি নিজেকে যতটা ভালো না বাসি তার থেকে হাজার গুণ বেশি ভালো ওকে বাসি। ইসরাত যে আমার বেঁচে থাকার উৎস, ওকে ছাড়া আমি তাকেই পৃথিবীকে অন্ধকার মনে করি, এত আলো থাকার মাঝেও। কিন্তু তুই কি বুঝিস না ও তোকে দেখতে পারে না, কতটা অবহেলা করে? সে আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। করুক না, তাতে কি? অবহেলা করাটা ওর অধিকার, আর অবহেলা সহ্য করাটা আমার কর্তব্য। তা আজকে আবার তোর সাথে ইসরাত কি করেছে সেটা একটু খুলে বলতো। আজকে দেখলাম ইসরাত অন্য একটা ছেলের সাথে একসঙ্গে বাইকে বসে ঘুরছে। আমি কি এতটাই খারাপ বল, যে আমাকে ভালোবাসা না দিয়ে এত এত অবহেলা দিচ্ছে? কেন ঘুরবে না বল? তুই যে একটা এতিম, সেটা কি ভুলে গেছিস? তুই কোথায় আর কোথায় ও? একটা বার সেই কথাটা চিন্তা করে দেখেছিস? কখনো কি ওকে ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পেরেছিস? 2 বছরে যে আজকাল মেয়েরা এই জিনিসটাই বেশি পছন্দ করে। তুইও এতিম বলছিস? আর বলবি না কেন, আমি তো সত্যিই একটা এতিম। আচ্ছা, এই পৃথিবীতে কি টাকাই সব? আমার মতো মানুষের কি কোনো মূল্যই নেই? সরি, তোকে এতিম বলতে চাইনি, শুধু মনে করিয়ে দিলাম। আর টাকাটাই যদি সব না হতো, তাহলে যে তোকে এত ভালোবাসে সে কেন দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে? তুই এইভাবে বলিস না, আমি ওকে ছাড়া একটা সেকেন্ডও ভাবতে পারি না। জানিস তো, গাছ যেমন মানুষের থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচতে পারে না, তেমনি করে ইসরাত হলো আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। তাহলে তুই বল, আমি সেই অক্সিজেন ছাড়া কিভাবে বেঁচে থাকতে পারি? থাক তুই তোর এই দিমাগে ইসরাতকে নিয়ে, অবহেলায় পুড়ে গিয়ে মর, আমি গেলাম। রাফি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। রাসেল এক ধ্যানে রাফির যাওয়ার দিকেই পলকহীন চোখে তাকিয়ে থাকে। আপনারা তো কিছুই বুঝতেছেন না, তাই তো? আর বুঝবেনই বা কি করে বলেন? কারণ এই কালো ভূত যে বুঝিয়ে বলেইনি এখনো। তাহলে চলেন ভালো করে বুঝে আসি। রাসেল হলো এই গল্পের নায়ক, একটা এতিম বাবা মা, আর এই পৃথিবীতে আছে কিনা সেটা আজও অজানা। হয়তো লেখক সাহেব জানে। রাসেল অনার্স প্রথম বর্ষে পড়ে, ছাত্র হিসেবে খুবই মেধাবী, আবার সকলের অবহেলা পাওয়াতেও যেন টপ পজিশনে আছে। কেননা বুঝতেই পারেন গরিবদের এই সমাজ কোনো দাম নেই। আর রাফি হলো বড়লোক বাবার একমাত্র সন্তান। রাসেলকে রাফি নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। তাই তো রাসেল আজও এই কলেজে পড়তে পারছে, না হলে কবেই যেতে হতো। হয়তো ওর কপালে পড়াশোনা শব্দটায় বিলীন হয়ে যেত। এই রে, আপনাদের সাথে কথা বলতে বলতে রাসেলের কথা তো ভুলেই গেছি। চলেন রাসেলের কাছে ফিরে যায়। রাসেল পকেট থেকে পুরনো বাটন ফোনটা বের করে ইসরাতের নাম্বারে কল দেয়। একবার রিং হয় কিন্তু কল রিসিভ করে না। 2 বার দেবার পরে 440 ভোল্টের রাগ নিয়ে কলটা রিসিভ করে বলে, কি জন্য এখন ফোন করেছো? তুমি জানো না আমার সামনে পরীক্ষা? ও, তোমার সামনে তো পরীক্ষা? আমার সেটা মনেই ছিল না। তা একটু ভালো করে বললেও পারতে। তোমার সাথে তো প্রেমের সুরে কথা বলার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমাকে যখন তখন ফোন দিয়ে বিরক্ত করবে না, বলে দিলাম। আমি কি সত্যি তোমার বিরক্তের কারণ? আমার সাথে একটু মন খুলে কথা বলতেও কি ইচ্ছে করে না তোমার? না, করে না। তোর সাথে কথা বলে আমার সময় নষ্ট করতে যাচ্ছি না। এখন তুই নিজেই ফোন কাটবি নাকি দারোয়ান ডেকে কল কাটবো, কোনটা? না না, সেটার দরকার নেই। সিম কোম্পানির স্যারেরা তো আছেই কল ডিসকানেক্ট করার জন্য। তুমি শুধু লাল বোতামটা চাপ দিলেই হবে। বুঝতে পেরেছিস তাহলে। এখন দূর হ আমার সামনে থেকে, সময় হলে কথা বলবো। তুমি যে বলছো পরীক্ষার জন্য কথা বলতে পারবে না, কিন্তু ছেলেদের নিয়ে বাইকে করে ঠিকই ঘুরে বেড়াও। তুই কি এখন আমাকে সন্দেহ করছিস নাকি?
আর ও আমার মামাতো ভাই ছিল। তোমাকে সন্দেহ করার ক্ষমতা আমার নেই। আচ্ছা, পরের সময় হলে কল দিও। অপেক্ষা করাই তো এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাসেল কলটা কাটার আগে ইসরাত ঠাস করে কলটা কেটে দেয়। রাসেল আবারও চোখের পানি মুছে দীর্ঘ একটা শ্বাস ফেলে সেখান থেকে চলে আসে গ্যারেজে। কারণ রাসেল এখানেই কাজ করে এক মুঠো ভাত পেতে দিয়ে শান্তিতে ঘুমাতে পারে। রাসেলের আজকে কাজে আসতে লেট হওয়াতে মালিক এসে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, তোকে এই জন্য কাজে রাখিনি যে আমার ব্যবসার ক্ষতি করবি। কয়টা বাজে দেখেছিস? খুব তো বলেছিলি তোর দ্বারা আমার ব্যবসার উন্নতি হবে, এখন তো আমার ব্যবসার লাল বাতি জ্বালাচ্ছিস। আসলে আজকে একটু বেশি সময় কলেজে থাকতে হয়েছে, তাই আসতে একটু লেট হয়েছে। এমনটা আর হবে না। পরে কি করবি শুনি? নিজের পেটের ভাত জোগাড় করতে পারিস না, আবার পড়াশোনা করিস? যা কাজ কর। রাসেল সেখান থেকে গিয়ে কাজ করতে লাগে। চোখের পানি কখনোই রাসেলের চোখ থেকে সরতেই চায় না। সে যেন ওর সারা জীবনের সঙ্গী হয়ে গেছে। রাসেল দুঃখী মনে কাজ করতে থাকে। রাতে বাসায় এসে হাড়ির দিকে তাকিয়ে দেখে দুমুঠো চাউল আর 2টা আলু ছাড়া কিছুই নেই। কি আর করবে রাসেল? চাউল ধুয়ে আলু 2টা ভাতের মাঝে দিয়ে গোসল করে নেয়। ভাত রান্না শেষ করে আলু ভর্তা করতে নিয়ে দেখে 1 ফোঁটা সরিষার তেলও নেই। কি আর করার, অমনি লবণ মরিচ ডলে ভর্তা করে খাবার খেতে বসে। তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয়। খাবার রুচি দেখে মনে হচ্ছে যেন রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিয়ানি এনে খেলো। হে আল্লাহ, তোমার ভান্ডারে কি শুধু আমার জন্যই কষ্ট গচ্ছিত আছে? যদি সেটাই হয় তাহলে কষ্টের সাথে আমাকে সেই কষ্ট সহ্য করার ক্ষমতা কেন দাওনি? আমার যে আর এই স্বার্থপর পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে না। কি করে বাঁচবো বলো? যেই মানুষটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম, সেও যে আজ দূরত্বটা বাড়িয়ে দিচ্ছে। রাসেল এমনভাবে কাঁদতে কাঁদতে ইসরাতকে কল দেয়, কিন্তু ইসরাত বারবার কেটে দেয়। শেষ পর্যন্ত ফোন সুইচ অফ করে রাখে। রাসেল চোখে পানি নিয়ে কখন যে ঘুমিয়ে যায় সেইটার কোনো হদিশ নেই। সকালে ফজরের আজানের শব্দ শুনে রাসেল ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে নেয়। মসজিদ থেকে বাসায় এসে পেটে ক্ষুধা নিয়ে বইকে সামনে রেখে পড়তে বসে। ঘরে কিছু নেই যে রান্না করবে, আবার পকেটে টাকাও নেই। মাসের শেষ, বুঝতেই পারেন। রাসেল পড়তেছে, এমন সময় রাফি কল দেয়। রাসেল রাফির কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে। হ্যালো দোস্ত, কেমন আছিস? তোকে কষ্ট দিয়ে আমি কি করে ভালো থাকবো বল? কালকে তোকে একটু বেশি বলেছি, প্লিজ ইয়ার মাফ করে দিস। ধুর বোকা, কষ্টই যার জীবন সঙ্গী তার আবার নতুন করে কষ্ট কেন হবে? দেখ, এভাবে বলিস না। আমি জানি তোর অনেক কষ্ট হয়েছে আমার কথা শুনে। না রে, তুই যেমনটা ভাবছিস তেমনটা আসলে মোটেও হয়নি। আচ্ছা বাদ দে তো এইসব এখন। আচ্ছা ঠিক আছে, তা বস। সকালে নাস্তা করেছিস তো নাকি? রাসেল রাফিকে যদি বলে নাস্তা করেনি তাহলে এখনই বাসায় খাবার নিয়ে আসবে, কিন্তু রাসেল সেটা চায় না। কেননা এমনিতেই রাফি ওর জন্য অনেক করে, তাই ভেবে চিনতে বলে। আমি খেয়েছি, তুই খেয়েছিস নাকি রাইসার জন্য না খেয়েই দিন কাটাচ্ছিস? ও, আপনাদের তো বলাই হয়নি, রাইসা হলো রাফির ক্রাশ। কিন্তু আফসোস রাফি মনের কথা এখনো রাইসাকে বলতে পারেনি। কারণ রাইসা অনেক রাগী, কাউকে পাত্তা দেয় না, ইসরাতের বান্ধবী বলে কথা। এই দেখেন, একজনের পরিচয় দিতে এসে আরেকজনের কথা মনে পড়ে গেল। চলেন সেটাও শুনে নেই। পুরো নাম ইসরাত জাহান, সবাই ইসরাত বলেই ডাকে। ইসরাত এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। ইসরাত হলো ধনী বাবার একমাত্র আদরের মেয়ে। ওর বাবা এই দেশের নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন, মাও ডাক্তার, তাই অহংকারটাও একটু বেশি। এবার চলেন মূল গল্পে। আরে দোস্ত, কি যে বলিস না, ওর চাঁদ মুখটা দেখলেই তো আমার পেট ভরে যায়, খাবারের প্রয়োজন থাকে না। কি যে বলিস তুই? সেটাই যদি হতো, ইসরাত তো সেই লেভেলের সুন্দরী। কই, আমার তো না খেলে পেট ভরে না। হ, তোমারটার যে অহংকার আর শরীর ভর্তি কারেন্ট, তাই তো ওর থেকে তোর কাছে পাওয়ার আসে না। তাহলে ক্ষুধা তোর না লেগে যাবে কোথায়? ভুলে যাস না, রাইসাও কিন্তু ইসরাতের বান্ধবী, আর বলতে গেলে রাগের দিক থেকে কেউ কম না। সেজন্যই তো আজও ওকে ভালোবাসি কথাটা বলা সাহস করতে পারছি না।
এইভাবে অনেক সময় কথা বলে রাফি রাসেলকে রেডি হয়ে বের হতে বলে। ফোন কেটে দেয়। রাসেলও কল কেটে দিয়ে সেই পুরনো শার্ট আর প্যান্ট পরে বের হয়। একটু পরে রাফি বাইক নিয়ে ওর সামনে এসে দাঁড়ায়। মামা তাড়াতাড়ি বাইকের পিছনে বস, সময় হাতে বেশি। কেন? সময় আবার হাত থেকে কোথায় গেল? নাকি আজকাল সময় কেউ রাইসার কাছে রেখে দিস নাকি? হা হা হা, কি যে বলিস না। আচ্ছা, কথা পরে বলা যাবে, আগে চল। তারপর ওরা কথা বলতে বলতে চলতে শুরু করে। রাফি সোজা একটা রেস্টুরেন্টের সামনে এসে বাইক থামায়, যেটা দেখে রাসেল অনেকটাই অবাক হয়ে যায়। তাই অবাক নয়নে রাফির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, রাফি, তুই কলেজে না গিয়ে এখানে বাইক থামালি কেন? আরে বোকা, তুই ভাবলি কি করে যে আমাকে মিথ্যে বললেই সেটা আমি বিশ্বাস করব? মানে তো আমি ঠিক বুঝলাম না। তুই যে সকালে একটা দানা পেটে দিসনি সেটা আমি বুঝতে পেরেছি। এখন কথা না বলে চল খেয়ে নেই, আমিও খাইনি, তোর সাথে খাবো। রাফির কথা শুনে রাসেল চোখে স্পষ্ট পানি চিকচিক করে। এমন বন্ধু থাকলে আসলেই কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না। ওরা দুইজন গিয়ে খাবার খেয়ে আবার কলেজে চলে আসে। ওরা দেখতে পায় রাইসা একা বসে আছে। দোস্ত, তুই একটু এই কাগজটা রাইসাকে দিবি? আমার না ওর সামনে গেলেই হার্টবিট কমতে থাকে। তুই আমার বন্ধু আর আমি তোর জন্য এইটুকু করতে পারবো না, সেটা কিভাবে ভাবলি? তুই তো শুধু আমার কষ্টটা বুঝিস। রাসেল নিজের হাতে একটা চিঠি লিখে রাফিকে সেখানে রেখে একা রাইসার কাছে যায়। হাই রাইসা, কেমন আছো? রাইসা অন্যদিকে তাকিয়েছিল। রাসেলের কথা শুনে ওর দিকে তাকায়। ভালো আছি। তা কি জন্য এসেছেন এখানে? রাসেল হাত বাড়িয়ে কাগজটা বের করে রাইসার দিকে দিতে নিলেই রাইসা এমন একটা কাজ করে যেটা বিশ্বাসের যোগ্য ছিল না। কেননা রাইসা রাসেলের হাতে কাগজ দেখেই রাগী লুক নিয়ে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয়, যেটা দেখে সবাই অবাক। রাফি তো যেন বাকরুদ্ধ হয়ে গেছে। আর রাসেলের কথা কি বলবো, বুঝতেই পারতেছেন, মানুষ হাজার ভোল্টের শক খেলে যেমন হয়। এই, আপনার লজ্জা করে না? নিজের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমাকে লাভ লেটার দিচ্ছেন। রাসেল যেই না কিছু বলতে যাবে অমনি সেখানে ইস্টার চলে আসে আর রাসেলের মুখের কথা কেড়ে নিয়ে বলে, রাইসা, কি হয়েছে রে যে তুই এইভাবে ওর গায়ে হাত তুললি? আর বলিস না, তুই তো একটা লম্পটকে ভালোবাসিস। তুই থাকা সত্ত্বেও আমাকে ভালোবাসার লাভ লেটার দিতে আইছে। রাইসার কথা শুনে ইসরাত রাসেলের থেকে কোনো কথা না শুনেই ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় আর চিল্লান দিয়ে বলে, আমি জানতাম তোর চরিত্রে ঠিক নেই, তাই বলে তুই এইভাবে আমি থাকা সত্ত্বেও আমার বান্ধবীকে ভালোবাসার কথা বলতে আসছস? রাসেল কোনো কথা বলছে না। কি করে বলবে বলেন? দুইজনের থাপ্পড়ে ওর ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। সবাই যেন বিনা পয়সায় সিনেমা দেখতেই ব্যস্ত। রাফি আর দূরে দাঁড়িয়ে থাকতে না পেরে কাছে আসে আর বলে, অনেক হয়েছে, আর না। রাইসা, তুমি যে ওর গালে হাত তুললে, একটা বার কি কাগজটা হাতে নিয়ে খুলে দেখেছো ভিতরে কি আছে? না, আর কেন দেখবো? ওর মতন মানুষ তো এইগুলো ছাড়া আর কিছুই দিবে না। স্বাভাবিক। হ্যাঁ, রাইসা তো ঠিকই বলেছে, আমিও তো কোনো ভুল দেখছি না। না, ও লম্পট না। আসলে আমার ভুল হয়েছে ওকে দিয়ে কাগজটা পাঠানো। যদি আমি জানতাম এমনটা হবে তাহলে কখনোই দিতাম না। মানে? আমি অনেকদিন ধরেই তোমার বান্ধবী রাইসাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু রাইসা যদি রাজি না হয় বা ওর যে রাগ কিছু করে ফেলে, তাই ভালোবাসি কথাটা বলার সাহস হয়ে ওঠেনি। আজকে রাসেলকে দিয়ে আমার মনের কথা কাগজে লিখে পাঠিয়েছি, আর এসব হয়ে গেল। রাফির কথা শুনে রাইসা তো লজ্জায় লাল হয়ে যায় আর এই দিকে রাসেল বলে ওঠে, রাফি, তুই থাক, আমি গেলাম, ভালো লাগছে না। রাসেলের কথা শুনে রাফি যে কিছু বলবে সেটা আর হলো না, কেননা রাসেল বলেই চলে যায়। এই দিকে রাইসা ও ইসরাত একটু অপরাধ বোধ করে। ইস, আমি পাগলটার সাথে এত বড় ভুল করে ফেললাম, একটাবার বুঝতেও চেষ্টা করলাম না। বুঝবে কি করে? এখন যে অন্যকে পেয়ে গেছো, আমার বন্ধু হয়ে গেছে পর। মনে রেখো, একদিন ঠিক এর হিসাব কষতে হবে, কিন্তু সেদিন কোনো ফর্মুলা দিয়েই ফল মেলাতে পারবে না। বলেই রাফিও সেখান থেকে চলে যায়। এইদিকে রাইসা তো মনে মনে সেই খুশি যে রাফিও ওকে ভালোবাসে, কেননা রাইসাও আগে থেকেই রাফিকে পছন্দ করে। ধুর,
ওর জন্য আমি কেন কষ্ট পাচ্ছি? একটু পরেই তো আবার ঠিকই আমার কাছে চলে আসবে। তা হয়তো আসবে, কারণ রাসেল ভাইয়া যে তোকে একটু বেশি ভালোবাসে। কিন্তু আমি রাফির ভালোবাসার উত্তরটা দিতে পারলাম না। কি রে, তাহলে তুইও কি ডুবে ডুবে রাফি ভাইয়ের প্রেমে জল খাচ্ছিস নাকি? রে, আমিও যে ওকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু অজানা ভয়ে বলতে পারিনি। আজ যে সেই খুশি যেটা তোকে বলে বোঝাতে পারবো না। তুই তো খুশিটাকে ঠিকই পেলি। মাঝখান থেকে আমার পাগলটা শুধু শুধু গুনে গুনে 4টা থাপ্পড় খেলো, ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। ভাইয়ার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আমার ভালোবাসার কথা জানাতে এসে বেচারা নিজেই ফেঁসে গেল। আরে দূর, ওর মতো ফকিরের কাছে আবার কিসে ক্ষমা? ওর কাছে ক্ষমা চেয়ে তুই কি তোর সম্মানটা নষ্ট করবি নাকি? তুই না ভাইয়াকে ভালোবাসিস, তাহলে এই কথা কিভাবে বলছিস? তোর লজ্জা করছে না নিজের ভালোবাসার মানুষের সম্পর্কে এইসব কথা বলতে? ভুল তো সেখানেই করেছি রে। ওকে ভালোবেসে তখন কি আর বুঝতাম যে ওর সাথে আমার রিলেশন করাটাই ভুল? এই 2 বছরে কোনোদিন একটা জিনিস কি গিফট করেছে বল? কখনো কোনো রেস্টুরেন্টে খাওয়াতে পর্যন্ত নিয়ে যেতে পারিনি। তাহলে ওর সাথে রিলেশন করে আর জীবনটা নষ্ট কেন করব? এখন তুই কি করতে চাইছিস? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ও আমাকে এতটাই ভালোবাসে যে হুট করে কিছু করে বসতে পারে, তাই ওকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছি। লোকে কি বলে, একটা এতিম গ্যারেজের ছেলেই এই ইসরাত চৌধুরীর বয়ফ্রেন্ড। এটা শুনে আমার সম্মানের 18টা বেজে 20টার কাছাকাছি চলে যায়। দেখ ইশরাত, এটা করা ঠিক হবে না। ভাইয়া গরিব হলেও মানুষ হিসেবে খুব ভালো। এতটাই সহজ সরল যে তুই যেদিকে বলিস সেই দিকেই থাকে। তোর ইচ্ছা হয় তুই ওকে তোর বিএফ বানিয়ে নেগা, 2 বন্ধু একজনের বয়ফ্রেন্ড। হা হা হা। ইশরাত হেসে নে। একদিন এমনও দিন আসবে যেদিন বুঝবি রাসেল ভাইয়া তোর জীবনে কতটা অংশ জুড়ে ছিল। এইভাবে আরও অনেক কথা বলে ইসরাত ও রাইসা চলে যায় ক্লাস করতে। এইদিকে রাসেল এসে নদীর ধারে গাছের গোড়ায় শিকড়ের ওপরে বসে চোখের পানিতে বুক ভাসিয়ে যাচ্ছে। রাসেলের মনে গহীনে জমানো কষ্টের পরিমাণটা যখনই বৃদ্ধি পায় তখনই এখানে চলে আসে, যেন প্রকৃতির সাথে ওর ভালো বন্ধুত্ব হয়ে গেছে। রাসেল এক মনে নদীর স্রোতের দিকেই তাকিয়ে ভাবছে, নদীর এই অঝোর ধারায় বয়ে চলা স্রোতের ওর নির্দিষ্ট একটা জায়গা আছে, যেখানে গিয়ে অন্যদিকে মোড় নেয়। কিন্তু আমার জীবন নামক নদীতে যেই স্রোত হামেশাই বয়ে চলেছে, তার কি কোনো নির্দিষ্ট জায়গা নেই? ওই আল্লাহ, আমাকে যদি এই পৃথিবীতে একাই করে রাখবে, তাহলে আমাকে এই স্বার্থপর পৃথিবীতে পাঠিয়েছ কেন? জানো, যখন সবাই আমাকে এতিম বলে, তখন মনে হয় আমার এই ছোট্ট কলিজাটা কসাইখানাতে গরুর কলিজা কেটে টুকরো টুকরো করার মতো লাগে। তার কেন বোঝে না? আমি কি নিজে থেকে এতিম হয়েছি, নাকি তুমি আমাকে এতিম করে পাঠিয়েছ? আমার বাবা মা তো আমাকে এই পৃথিবীর আলো দেখিয়ে বেঁচে গেছে, রেখে গেছে আমাকে এই দুঃখের সাগরে ভাসতে ভাসতে জীবন সংগ্রাম করার জন্য। জানি না এই পৃথিবীর বুকে আজও তারা আছে, নাকি তোমার কাছে থেকে আমার কষ্ট দেখে মজা নিচ্ছে। রাসেল এক মনে এইসব ভেবেই যাচ্ছে। এইদিকে অনেকটা সময় ধরে রাফি কাজে ব্যস্ত থাকার কারণে রাসেলের খবর নিতে পারেনি। হঠাৎই রাসেলের কথা মনে হলে ফোক করে রাসেল রাফির নাম্বার দেখে চোখের কোণে জমে থাকা পানি মুছে ফোনটা রিসিভ করে। হ্যাঁ দোস্ত, বল। কোথায় তুই এখন? লোকালয়ে তো আমার থাকতে ভালো লাগে না, তাই কোলাহল মুক্ত জায়গায় নীল আকাশের নিচে নদীকে সঙ্গী বানিয়ে বসে বসে তার সাথেই নিজের কষ্টগুলোকে ভাগ করে নিচ্ছি। যদি নদীর স্রোতের মতো আমার বুকে জমে থাকা কষ্টগুলো ভেসে যেত। দেখ, এভাবে বলিস না, আমার ভুল হয়ে গেছে তোকে ওখানে পাঠিয়ে। আমি যদি আগে একটা বার ভেবে দেখতাম এমনটা ঘটবে, তাহলে কখনোই তো যেতে দিতাম না। তুই মিছা মিছা নিজেকে দোষারোপ করছিস। আমার আল্লাহ যে ওইটা আমার জীবন খাতায় আগেই লিখে রেখেছিল, যেটা কেউ পরিবর্তন করতে পারে না। তোর সাথে কথা বলে কোনোদিন পেরে ওঠেনি, আজকেও তাহলে কিভাবে পেরে উঠবো? আচ্ছা, তুই চলে আয়, ওখানে থাকতে হবে না। এভাবে আরও কিছু সময় কথা বলে রাফি কল কেটে দিলে রাসেল সেখান থেকে উঠে গ্যারেজে এসে কাজ করতে লাগে। কাজ করতে করতে সন্ধ্যার আধার ঘনিয়ে আসে। রাসেল কাজ শেষ করে বাসায় চলে আসে। সবাই রেঁধে খাবার মতো কিছুই নেই।
ফ্রিতে পাওয়া পানি ছাড়া। আবার এখন তো এই পানিও অনেক জায়গায় ফ্রিতে পাওয়া যায় না। রাসেল পেটের ক্ষুধাকে পাথর চাপা দিয়ে এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ে। ভীষণ মনে পড়ছে ইসরাতের কথা, তাই বিছানার পাশে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে ইসরাতের নাম্বারে কল দেয়। কিন্তু ওই যে কথায় আছে না, কপাল ভালো থাকলে সব কিছুই পাওয়া যায়, তেমনই রাসেলও পেল ওই পাশ থেকে একটা সুন্দরী মেয়ের মিষ্টি কণ্ঠে। আপনি যেই নাম্বারে কল করেছেন সেটা এই মুহূর্তে বন্ধ আছে, দয়া করে একটু পরে আবার চেষ্টা করুন। রাসেল বারবার দিতেই থাকে, কিন্তু ভয়েসের কোনো পরিবর্তন হয় না। তাই কি আর করবে, বুকের মাঝে কষ্টকে লুকিয়ে রেখে ঘুমিয়ে পড়ে। আজকে যেহেতু কলেজ বন্ধ কোনো এক কারণে, তাই আর কলেজ যেতে হলো না। দোকান থেকে 5 টাকা দিয়ে একটা রুটি আর একটা চা নিয়ে রুটি ভিজিয়ে খেতে থাকে, যেটা ইসরাতের চোখে পড়ে যায়। দেখো দেখো কিভাবে একটা হরেক মাল রুটি চায়ের কাপে চুবিয়ে খাচ্ছে। ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে যে ওর মতো ফকিরের সাথে প্রেম করেছি। কত ছেলে আমার পিছনে ঘুরে, সেটা একটাবারের জন্য ভাবিনি। আসলে ইসরাত ওইখান দিয়ে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল, আর তখনই খাওয়া দেখতে পায়। দিল সেখান থেকে গ্যারেজে চলে আসে আর প্রতিদিনের মতো কাজ করতে থাকে। হঠাৎই ইসরাত গাড়ি নিয়ে সেখানে চলে আসে, যেটা রাসেল খেয়াল করেনি। আমার গাড়িটা একটু দেখা তো, কি যেন হয়েছে, শুধু শব্দ করে। ইসরাতের কথা শুনে রাসেল পিছনে ফিরেই তো অবাক, কেননা সত্যি সত্যি তো ইসরাত। আরে তুমি এখানে কিভাবে? আর রাতে কতবার কল দিলাম কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। রাসেল একটা মোড়া ইসরাতের দিকে এগিয়ে দিতে দিতে বলে উপরের কথাগুলো। আমি এক জায়গায় গিয়েছিলাম, আর সেখান থেকেই শুরু হলো এই কাহিনী গাড়ির সাথে। আর রাতে আমার ফোনে চার্জ না থাকার কারণে বন্ধ ছিল। ও আচ্ছা, বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার গাড়ি এখনই ঠিক করে দিচ্ছি। এটাতে বসবো আমি? এটা তুই ভাবলি কি করে? এইটাতে তো আমার বাড়ির কুকুরও বসবে না। ইসরাতের কথা শুনে রাসেলের হাসি মাখা মুখটা নিমিষেই মলিন হয়ে যায়। আসলেই তো, এই মোড়াই কি আর সবাই বসতে পারে? এটা ছাড়া তো আর কিছু এখানে নেই। আচ্ছা তুমি গিয়ে গাড়িতেই বসে থাকো, বাইরে থাকতে হবে না। ঠিক আছে, তুই তাড়াতাড়ি গাড়ি ঠিক কর, আমি গাড়িতেই বসে রইলাম। রাসেল আর কোনো কথা না বলে গাড়িটা কাজ করতে লাগে। কিছুটা সময় পরে রাসেল গাড়ির কাজ শেষ করে। তুমি গাড়ি টেস্ট করবে নাকি আমি টেস্ট করব, কোনটা? তোর ওই নোংরা হাতে আমার গাড়ি চালাইতে আসলে তো গাড়িটাই নোংরা হয়ে যাবে, আমি দেখছি। ইসরাতের কথা শুনে রাসেল মন খারাপ করে বলে, আচ্ছা তোমার গাড়ি তুমি দেখো। ইসরাত গাড়ি চালিয়ে দেখলো ভালো হয়েছে, তাই ব্যাগ থেকে কিছু টাকা বের করে বলল, এখানে ধর তোর কাজের মজুরি, আর বাকি যেটা আছে সেটা দিয়ে খেয়ে নিস। একটা রুটি আর চা খেয়ে যে কারো দিন পার হয়ে যায়, সেটা ভাবতেই কেমন লাগে। রাসেল যে কিছু বলবে সেটার কোনো সুযোগ না দিয়েই ইসরাত গাড়ি নিয়ে চলে যায়। রাসেল অবাক নয়নে টাকাগুলোর দিকে তাকিয়ে ভাবে, এই কাগজের নোটের জন্য মানুষ কেমন হতে পারে সেটা ইসরাতকে না দেখলে বোঝাই যেত না। ও কেন বোঝে না যে এই নোটগুলো শেষ হয়ে যাবে, কিন্তু ভালোবাসা কখনো শেষ হবে না। রাসেল কথাগুলো ভাবছে ঠিক তখনই গ্যারেজের মালিক এসে এমন একটা কাজ করে বসে যেটা দেখে উপস্থিত সবাই অবাক। কেননা জানতে হলে সাথেই থাকুন। কেননা গ্যারেজের মালিক এসে রাসেলের হাত থেকে টাকাগুলো থাবা নিয়ে কেড়ে নেয়, যেটা দেখে সবাই অবাক। রাসেল তো মনে হয় স্ট্যাচু হয়ে গেছে। আজকে ভালো কাজ করেছিস, এতগুলো টাকা একসঙ্গে কি মজা। এই নে ধর, এই টাকা দিয়ে কিছু কিনে খাস। পকেট থেকে একটা 10 টাকার কাগজের মূল্যবান করকরা নোট বের করে রাসেলের হাতে দেয়। রাসেল আর কি করবে, সেই টাকাটা মালিককে ফিরিয়ে দেয়। দেখেন এই টাকা তো আপনার, আমি কেন নিব? আমার কিছুই খাওয়ার প্রয়োজন নেই। তাহলে ভালোই হলো, 10 টাকা আমার কাছে জমা হলো, এর সাথে আর 10 টাকা হলে 20 টাকা হবে নি। কি কিপটারে বাবারে বাবা, আমি এত কিপটা মানুষ কখনো দেখিনি। ওই তুই কি আমাকে বিড়বিড় করে কিছু বলতেছিস নাকি? না মালিক, আপনাকে কিছু বলার সাধ্য আমার নেই বা কখনো হবেও না। ঠিক আছে যা, এখন আর কথা না বলে
যা গিয়ে কাজ কর। রাসেল সেখান থেকে গিয়ে আবারও কাজ করতে শুরু করে। কাজ করছে কিন্তু হাত চলছে না। কি করে করে চলবে বলেন? পেটে ভাত না থাকলে কি আর কাজ করার শক্তি থাকে? রাসেল তবুও অনেক কষ্টের সাথে কাজ করতে থাকে। দুপুরে কাজ থেকে আসার সময় কিছু বাজার করে আনে। কি ভেবেছেন খুব ভালো মন্দ জিনিস বাজার করেছে? আরে না, কারণ ওর কাছে অত ভালো বাজার করার টাকাই তো নেই। রাসেল বাসায় এসে চুলাতে ভাত বসিয়ে গোসল করে নেয়। ভাত রান্না হয়ে গেলে আলু ভর্তা করে ভাত খেয়ে নিয়ে সেই একটা ঘুম দেয়। বিকেলে ঘুম থেকে উঠতে না উঠতেই রাফি কল দেয়। কি মাম্মা, কই তুই? একটু ঘুমাইছিলাম রে, মাত্র উঠলাম। তা কোনো দরকার নাকি? আরে তেমন দরকার না, একটা সুখবর আছে মামা। কি সুখবর একটু বল শুনি। রাইসাও আমাকে ভালোবাসে, সেটাও নাকি অনেক আগে থেকেই। আমি সত্যি অনেক খুশি রে। যাক, আমি খুশি যে নিজের গালে থাপ্পড় খেয়েও তোর ভালোবাসার জন্য কিছু করতে পেরেছি। এমনিতেই তো আমার মতো মানুষ কারোর উপকারে আসে না। এই চুপ থাক, তোর উপকার আমি কোনোদিন ভুলবো না। তুই আমার জন্য অনেক কিছু করেছিস। আমার জন্য তুই যা করিস সেটার তুলনায় তো আমি কিছুই করিনি। হয়েছে, এখন ফ্রেশ হয়ে মামা চায়ের দোকানে চলে আয়। আর তোর জন্য একটা টিউশনের ব্যবস্থা করছি, যেটা দিয়ে তোর কিছুটা হলেও উপকার হবে। আমার কাছে আবার কে পড়বে বল? আমার যে জামা কাপড় সেটা দেখে সবাই তো দৌড়ে চলে যায়, কেননা গরিবদের কাপড়ে নাকি দুর্গন্ধ লেগে থাকে। এর আগেও তো অনেকগুলাই টিউশনের ব্যবস্থা করে দিছিনি, কিন্তু পড়ানোর সুযোগ হয়নি। ওই, তোকে কি আমি এত কথা বলতে বলেছি? চুপচাপ যেটা বলবো সেটা কর। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি এখনই চলে আসতেছি। তোর ডাক শুনে আমি কি আর না এসে পারি বল? এইভাবে কিছু সময় কথা বলে রাসেল কল কেটে দিয়ে ফ্রেশ হয়ে টেবিলের কাগজের নিচে পড়ে থাকা 10 টাকা পকেটে নিয়ে খুশি মনে রাফির কাছে চলে আসে। রাফি ওর আগেই এসে বসে আছে। মামা, তোর আসতে এত সময় লাগলো? আর বলিস না, আসতে একটু লেট হয়ে গেল, কেননা আজকাল রাস্তাঘাটের যে অবস্থা বুঝতেই তো পারিস। মামা, বুঝেছি। এখন বস, চা খাই। মামার হাতের চা অনেকদিন হলো খায় না। এই মামা, 2টা কড়া করে দুধ চা দাও তো। মামা, একটা কড়া করে দিয়েন। আর একটা অতটা কড়া করতে হবে না, কারণ রাফির ঠোঁট পুড়লে এখন ভিটামিন নিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু আমার সেই কপাল না। রাসেলের কথা শুনে রাফি ও দোকানদার মামা হাসতে থাকে। হা হা হা, দোস্ত হয়েছে, এভাবে বলিস না। মাত্র রিলেশন শুরু হলো আর তুই ভিটামিনের কথা বলছিস? ভিটামিন তো ঠিকই নাও, আর আমি বললেই সেটা অপরাধ, তাই না? রাসেল ও রাফি কথা বলছে আর চা খাচ্ছে। কিছু সময় পরে চা খাওয়া শেষ করে রাফি রাসেলকে সেই টিউশনের জায়গায় দিয়ে পরিচয় করিয়ে দিয়ে যায়। রাসেল একটা ছেলেকে পড়াবে। ছেলেটি এবার ক্লাস 7-এ পড়ে। রাসেল ছেলেটিকে ভালো করে পড়িয়ে চলে গেল বাসায়। সারাদিনে একবারের জন্যও ইসরাতের কাছে কল দেয়নি, তাই কল দেয়। রিং হচ্ছে, কিরিং কিরিং। হ্যাঁ, কি বলবে বলো? আমার আবার সময় নেই কথা বলার। আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলা যায় না? তুমি কি বোঝো না তোমার দেয়া অবহেলা আমার কলিজায় সয় না? এর থেকে ভালো ব্যবহার তুই কিভাবে আশা করিস? তাও আবার এই ইসরাত চৌধুরীর থেকে। যেটা করতেছি সেটা নিয়ে সন্তুষ্ট থাক। কি আর করা, থাকতেই হবে, কেননা আমি তো আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই জন্মেও তোমাকে চাই, আর পরজন্মেও শুধু তোমাকেই চাই আমি। আর যদি কথা বলা শেষ হয়ে থাকে তো কল কাটমু, বল। মাত্র কথা বলা শুরু করলাম, এর আগেই তুমি কল কাটতে চাইতেছো? আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না, পড়ো। রাসেল উপরের কথাগুলো বলেই কলটা কেটে দেয়। এইদিকে ইসরাত মনে মনে ভাবে, ফকিরের বাচ্চা, আমি তো এইটাই চাই যে তুই আমার জীবন থেকে চলে যা। কেন পড়ে আছিস? তোকে যে আমি আর ভালোবাসি না, তোর মতো খ্যাতকে আমার একদম সহ্য হয় না। রাসেল রাতের খাবার খেয়ে বই নিয়ে পড়তে থাকে। গভীর রাত পর্যন্ত পড়ে রাসেল বইয়ের উপরেই মাথা দিয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। এই সময়টা যেন খুবই মধুমাখা একটা সময়।
এখনো সূর্যি মামা তার আবরণের খোলস থেকে বাইরে আলো দিয়ে নিয়ে আসেনি, তাই তো শিশির কণাগুলো ঘাসের উপরে পড়ে চিকচিক করছে। রাসেল প্রতিদিনের তো রান্না বসিয়ে একটু বই নিয়ে পড়তে থাকে। খাওয়া দাওয়া করে কলেজের সময় হলে কলেজে চলে যায়। রাসেল এসে দেখতে পায় রাফি আর রাইসা বকুল গাছটার নিচে বসে আছে। রাসেলের একটু খারাপ লাগে, তাই মনে মনে ভাবে, জিএফ পেয়ে আমাকে ভুলে গেলি দোস্ত। যেই তুই কলেজে আমাকে কখনো না নিয়ে আগে আসতি না, আর সেই তুই আজকে ঠিকই এসে বসে আছিস। হুম, আসলে মানুষ ঠিকই পরিবর্তন হয়, কিন্তু জীবনের ডায়েরিতে জমে থাকা কালো কালির লেখা স্মৃতিগুলো পরিবর্তন হয় না। রাসেল এইসব ভাবতে ভাবতে ওদের কাছে চলে আসে। রাসেল যে ওদের কাছে এসেছে সেই দিকে কোনো খেয়াল নেই রাফির। রাসেল এসে রাফির পাশে বসে বই নিয়ে পড়তে থাকে। একটু পরে ইসরাত চলে আসে। কেমন আছো তুমি? ভালো আছি, তাই তো ঠিকভাবে কলেজে আসতে পেরেছি। সেটা কি দেখছিস না? ও, আসলে তুমি তো ঠিকই বলেছ। আমি আসলে ওইটা খেয়াল করিনি, কেননা তোমার চাঁদ মুখটা দেখলেই দুনিয়ার সব কিছুই ভুলে যাই। এই দেখ, আমি কোনো গাড়ির চাকা নই যে তুই পাম দিলেই ফুলে উঠব। সো বুঝে চুপ থাক। আমার সাথে কি একটু ভালোভাবে কথাও বলতে পারো না? এমনভাবে কথা বলছিস সেটাই তোর কপাল ভালো, বুঝলি? হুম, তুমি অনেক বদলে গেছো ইসরাত, কিন্তু মনে রেখো এই কখনো বদলাবো না। এখনো বলবো তোমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, আর মরণের পরেও আল্লাহর কাছে তোমাকে চেয়ে নিব, বলবো ঠিক আগের মতোই তোমাকে ভালোবাসি। তোর এত পেঁচাল ভালোই লাগছে না। এই রেসা, ওকে এখান থেকে চলে যেতে বলতো। ওর কথা আমার শুনতেই গা শিনশিন করে। কি বলিস এইসব? যেই মানুষটার সাথে একটা মুহূর্ত কথা না বলে থাকতে পারতি না আমরা হাজার বারণ করার পরও, আর সেই তুই আজ কি বলছিস? ঠিকই বলছি, এখন আর ওকে আমার দেখতে ইচ্ছে করে না। ওর কি যোগ্যতা আছে ইসরাত চৌধুরীর সাথে প্রেম করার? আর সব থেকে বড় কথা, আমি আগে জানতাম না ও একটা এতিম। আর আমি কোনো এতিমের সাথে থাকতে পারবো না। রাসেল তো ইসরাতের কথা শুনে ওখানেই স্ট্যাচু হয়ে বসে থাকে। মনে হচ্ছে এখনই চোখের কোণে জমে থাকা বিন্দু বিন্দু পানি ফোঁটা জোরে পড়বে। ঠিক আছে ইসরাত, আর তুমি ঠিক বলেছ। এই সমাজে এতিমরা একটা বোঝা স্বরূপ, যেটাকে বহন করাও কষ্টকর, আবার ফেলে দেওয়াও কষ্টের। ভাই, আপনি কিছু মনে করিয়েন না, আর ওই দিনের ব্যবহারের জন্য সরি। আসলে আমি বুঝতে পারিনি যে আপনার কোনো দোষ নেই। আরে, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? যেই মানুষের পৃথিবী জুড়েই আমি ছিলাম, সেই যখন বুঝলো না, আর তুমি তো জানোই না। রাফি, তোর কথা বলা শেষ হলে ক্লাসে চলে আসিস, আমি গেলাম। রাফির কোনো কথা না শুনেই রাসেল সেখান থেকে চলে আসে ক্লাসে। পিছনের বেঞ্চে বসে বইয়ের উপরে মাথা দিয়ে চোখের পানি ফেলতে থাকে। আজ ভালোবাসার মানুষটার কাছেও এতটা অবহেলার পাত্র হয়ে গেল, ভাবতেই রাসেলের অবাক লাগে। আগের সময়টা কতই না ভালো ছিল, যখন ইসরাত রাসেলকে ছাড়া কিছুই বুঝতো না। রাসেল এইসব ভাবছে, তখনই রাফি এসে ওর মাথায় হাত রাখে। সরি রে, আজকে রাইসাকে নিয়ে আসার জন্য তোকে আনতে পারিনি। বুঝতেই পারছিস, নতুন গার্লফ্রেন্ড বলে কথা। আরে, এটা এভাবে বলার কি আছে? আজকাল তো সবাই আমাকে অবহেলা করেই যাচ্ছে, তুইও না হয় তাদের দলেই যোগ হয়ে যা। রাফি বুঝতে পারে রাসেলের কতটা কষ্ট হয়েছে। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে ইসরাত ব্যবহারে, তাই বলে, দোস্ত, এখনো সময় আছে। ইসরাতকে ভুলে নতুন করে জীবনকে সাজিয়ে নে, না হলে ইসরাতের দেওয়া আগুনে তোকে সারা জীবন জ্বলতে হবে। তুই কি কখনো লক্ষ্য করেছিস, মাছকে পানি থেকে শুকনায় রাখলে বাঁচতে পারে না, তেমনি আমিও যে ইসরাতকে ছাড়া বেঁচে থাকার কথা চিন্তা করতে পারি না। ওই যে আমার বেঁচে থাকার অক্সিজেন। বুঝেছি, কিন্তু ইসরাতের ব্যবহার দেখিস দিন দিন তোর প্রতি কেমন হয়ে যাচ্ছে। আরে সমস্যা নেই, ও আমাকে যতটা খুশি অবহেলা করুক, আমি না হয় সেই অবহেলাকেই ভালোবাসা মনে করে বুকে জড়িয়ে নিব। আসলে ইসরাত এখন তোকে আর ভালোবাসে না, যেটা আচরণে বুঝিয়ে দিচ্ছে, কিন্তু মুখে বলতে পারছে না। রে, সব কিছুই বুঝি, কিন্তু একটা কথা জানিস তো, থাকতে মূল্য কেউ বোঝে না, হারিয়ে গেলে তার মূল্য ঠিকই বোঝে।
কিন্তু আফসোস সময় থাকে না তখন আর। ভালোবাসি বলেই যে ওকে আপন করে পেতে হবে সেটা তো নয়। আমি না হয় অপূর্ণতার মাঝেই নিজেকে সুখী মনে করব। তোর যা ইচ্ছা কর, আমি কিছুই বলবো না, কারণ তুই অন্ধ হয়ে গেছিস ইসরাতের প্রেমে। হুম, তুই ঠিকই বলেছিস। আমি ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছি। রাতের আধারে টর্চ লাইট ছাড়া যেমন পথ চলা দুষ্কর। এইভাবে আরো অনেকভাবে রাফি রাসেলকে বোঝাতে থাকে, কিন্তু রাসেল নানান যুক্তি দেখিয়ে সেটা উড়িয়ে দেয়, যেন যুক্তিবিদ্যায় পিএইচডি করে এসেছে। এইভাবে সবগুলো ক্লাস শেষ হয়ে যায়। রাসেল একাই চলে যায় বাসায়, কেননা রাফির এখন রাইসা আছে, ওকেও সময় দিতে হয়। একটা এতিমের জন্য তো আর নিজের কষ্টে জোটানো ভালোবাসার মানুষটাকে দূরে ঠেলে দিতে পারে না, তাই না বলেন? রাসেল বাসায় বইগুলো রেখে চলে যায় গ্যারেজে। এসে প্রতিদিনের মতো এক বস্তা বকা শুনে কাজ করতে থাকে। রাতে বাসায় এসে ভাত রান্না করতেছে এমন সময় রাফির ফোন আসে। রাসেল মোবাইলের স্ক্রিনে তাকিয়ে রাফি নাম দেখে তাড়াতাড়ি কলটা রিসিভ করে। হ্যাঁ দোস্ত বল, কি জন্য কল দিলি? তোর তো আবার রাইসাকে ছাড়া সময় কাটে না। এখন তো প্রায় ভুলেই যাচ্ছিস যে তোর একটা এতিম বন্ধু আছে। দোস্ত, এভাবে বলিস না, আসলে তখন কিছু বলার ছিল না রে। বুঝতে পারিস, নতুন নতুন প্রেম আমার, তাও আবার অনেক কষ্টের পর পেয়েছি। বুঝতে পারছি। আর আল্লাহর কাছে একটাই দোয়া করি, তোদের প্রেমটা যেন আমার মতো না হয়। এইভাবে আরো কিছু কথা বলে রাসেল কলটা কেটে দেয়। নানান কষ্ট অবহেলার মাঝে দিয়েই চলতে থাকে রাসেলের জীবন। ইসরাতে দেয়া কষ্টগুলোতে আর চোখের পানি ঝরে না, কারণ সব পানি আগেই ফুরিয়ে গেছে। একদিন রাসেল কলেজে আসে একটু লেট করে। ভেতরে গিয়ে দেখতে পারে রাইসা ও ইসরাত বসে আছে, কিন্তু অবাক করা বিষয় হলো ইসরাত সেই দিনের ছেলেটার সাথে অন্তরঙ্গভাবে কথা বলছে। যেই দেখবে সেই বলবে এরা মেড ফর ইচ আদার। তাহলে রাসেল কিভাবে মানবে এটা ইসরাতের ভাই? তাই রাসেল ইসরাতের কাছে যায় আর ওই ছেলেটাকে কলার ধরে উঠিয়ে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। তোর সাহস কি করে হয় আমার কলিজার সাথে এইভাবে বসে কথা বলার? শালা লুচ্চে একটা। ওই ছেলেটা যেই না রাসেলকে কিছু বলতে যাবে, অমনি ইসরাত ছেলেটাকে আটকে রাসেলের গালে ঠাস ঠাস করে 4টি থাপ্পড় লাগিয়ে দেয়। উপস্থিত সবাই এটা দেখে অবাক, আর রাসেল তো অবাকের চরম পর্যায়ে, ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? সামান্য একটা ভিখারি হয়ে আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলিস? ইসরাতের আঘাতের থেকেও বেশি কষ্ট যেন ইসরাতের কথা শুনে পায় রাসেল। রাসেল ভাবতে পারেনি এমনটা ইসরাত বলতে পারে। তুমি না সেদিন বললে ও তোমার মামাতো ভাই, আর আজকে আমি থাকতেই ওকে বয়ফ্রেন্ড বানিয়ে দিলে? বাহ ইসরাত বাহ। সেই দিন তোকে মিথ্যে বলেছিলাম তুই কষ্ট পাবি বলে। ও আসলেই আমার বয়ফ্রেন্ড। জানিস, ও অনেক ধনী, আমার কখনো কষ্ট হবে না ওর সাথে। কষ্টের কথা যদি চিন্তা করতে তাহলে এমনটা করতে পারতে না। আচ্ছা, এই পৃথিবীতে কি টাকাই সব? শোন, এত কথা বলে সময় নষ্ট করতে চাই না। তোকে সোজা সাপটা বলে দিচ্ছি, কোনোদিন তোর ওই ফকিন্নি মার্কা চেহারা আমাকে দেখাবি না। সত্যি কি অদ্ভুত তাই না? একটা সময় এই ফকিন্নি মার্কার চেহারাটাই না দেখলে তোমার রাতের ঘুম হারাম হয়ে যেত, আর আজকে সেই চেহারাটাই বিরক্তের কারণ হয়ে গেছে। তখন তো আর বুঝিনি যে আমি কত ভালো ছেলেকে ডিজার্ভ করি। সেটা আগে যদি জানতাম তাহলে কি আর তোর মতো লম্পটের সাথে রিলেশন করতাম? বাহ, আজ নিজেই আমাকে লম্পট বানিয়ে দিলে, যেখানে লম্পটের ফুল মিনিংটাও বুঝতে আমার কষ্ট হয়। শোন, তুই হলে একটা এতিম, তোর সাথে কোনো একটা এতিমকেই মানায়। আমার মতো এত সুন্দর আর ধনী ঘরের মেয়ে তো তোর সাথে মানায় না। এটা ইচ্ছে করা আর আসমানের চাঁদ হাতে নিয়ে আদর করা একই কথা। ঠিকই বলেছ, আমি একটা এতিম যার মূল্য এই সমাজের কারো কাছেই নেই। তবে হ্যাঁ, তুমি চাচ্ছ তোমার সামনে যেন কখনো না আসি। তোমার এই কথাটা আমি রাখবো, কেননা কখনো তো আর তোমাকে কিছু কিনে দিতে পারিনি। তাই এই সামান্য কিছুর জন্য যদি তুমি সুখী হতে পারো, আমি তাতেই সুখী। আমি না হয় তোমাকে দূর থেকে ভালোবেসে যাব। ভালোবাসলেই যে পূর্ণতা পেতে হবে সেটা তো কথা না, কারণ কিছু কিছু ভালোবাসার পূর্ণতা হয় না, এরা হামেশাই অপূর্ণ থেকে যায়।
হয়েছে তোর ডায়লগ শোনার কোনো ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। যা ভাগ এখান থেকে। আজকে যেই মানুষটাকে অবহেলা করে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ, একদিন ঠিকই এই আমিটাকে নিজের করে পাওয়ার জন্য চোখের জল আর নাকের পানি এক করে ফেলবে। কিন্তু আফসোস, সেদিন কিছুই করার থাকবে না। বেশি কিছু বলে তোমার সময় নষ্ট করতে চাই না। ভালো থেকো, আর পারলে মন থেকে ক্ষমা করে দিও। রাসেল কথাগুলো চোখের কোণে পানিকে লুকিয়ে রেখেই বলে, হাত দিয়ে পানি মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, এই অবহেলার শহরে আর থাকবে না, চলে যাবে দূরে কোথাও, যেখানে থাকবে না ইসরাতের প্রতি ওর কোনো টান। এইদিকে ইশরাত, তুই কিন্তু এটা ভাইয়ার সাথে মোটেও ঠিক করলি না। আমি ভাইয়ার চোখে তোকে হারানোর ভয় সব সময় দেখেছি। কতটা ভালোবাসলে এতটা অবহেলা সহ্য করতে পারে বল? আরে দূর, একটু পরে ঠিকই আমার কাছেই চলে আসবে। আর সবচেয়ে বড় কথা, ও যে একটা এতিম, ওর সাথে আমার যায় না। আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি, যেটা মিথ্যা নয়। তাই আমার মনে হয় না তোর কথা অমান্য করে তোর সামনে আসবে। এসব বাদ দে, আমি এসব নিয়ে চিন্তা করি না। যাক, অবশেষে মিথ্যে নাটক করে হলেও ক্ষেতটাকে পিছে চড়াতে পেরেছি। এখন হয়তো তোর খুশি লাগছে, কিন্তু একদিন ঠিকই ভাইয়ার শূন্যতা তোকে কুরে কুরে খাবে। আমার কথা মিলিয়ে নিস সময়ের সাথে। ইসরাত আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আজকে নিজেকে খুব খুশি খুশি লাগছে। প্যারা দেবার মানুষটার হাত থেকে ছুটকারা পেয়েছে। এইদিকে রাসেল বাসায় এসে কাপড়গুলো একটা টোপলা করে কাগজপত্রগুলো নিয়ে মোবাইলের থাকা সিম কার্ড মোবাইলটা টেবিলের উপরে একটা চিরকুট রেখে যায়। কারণ রাসেল জানে রাফি ওকে খুঁজে না পেয়ে এখানে চলে আসবে। রাসেল বাস স্টেশনে এসে একটা রানিং বাসে উঠে পড়ে। কোথায় যাবে সেটা জানে না রাসেল, শুধু জানে এই শহরে আর থাকবে না। এইদিকে অনেকটা সময় পার হয়ে যায়, রাফি চলে আসে রাইসার কাছে। রাইসা, তুমি কি রাসেলকে দেখেছো? আমি কত করে ফোন দিচ্ছি, কিন্তু ওর ফোন বন্ধ। রাফির কথা শুনে রাইসা কিছুই বলে না। কি বলবে বলেন? রাফি যে রাসেলের সাথে ঘটে যাওয়া কাহিনী সহ্য করতে পারবে না। কি হলো, তুমি কি দেখেছো নাকি ওকে, নাকি দেখোনি সেটা বলো। সকালে কলেজে এসেছিল, তারপর? রাইসা রাফিকে শুরু থেকে ওর সাথে কি কি ঘটনা ঘটেছে সবটাই খুলে বলে। রাফি সব কথাগুলো শুনেই মাটিতে বসে পড়ে। তুমি এমন করছো কেন? আর কিছুই হবে না, দেখবে রাগ কমলে ভাইয়া আমাদের মাঝে চলে আসবে। আমি ওকে চিনি, ও যেটা একবার বলে সেটাই করে ছাড়ে। ও হয়তো দূরের কথা চলে গেছে, তাই তো সিমটা বন্ধ। দূর, এমনি একটা বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন চলো, আমাকে বাসায় দিয়ে আসো। চলো। ইসরাতের ভালোবাসাটা আমার বন্ধুকে একবারে শেষ করে দিল। কত করে বলেছি ইসরাত ওকে ভালোবাসে না, কিন্তু ও একটা কথাই বলতো, ভালোবাসলেই পূর্ণতা পেতে হবে। সেটা কোথাও লেখা আছে নাকি? ভাইয়া খুব ভালো ছিল, আমরা না বুঝে ওনার সাথে অনেক অন্যায় করেছি। উনি শুধু চোখের পানি দিয়ে সেটার জবাব দিয়েছে, কখনো প্রতিবাদ করেনি। এইভাবে কথা বলতে বলতে রাফি রাইসের সাথে চলে যায়। এইদিকে রাসেলের চোখ থেকে যেন পানি থামছেই না। রাসেল জানালায় হেলান দিয়ে বাইরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে হাজারো স্মৃতি মনে করতে থাকে। একদিন রাসেল ভাত রান্না করতেছে, তখন ইসরাত কল দিয়ে ঘুরতে যেতে বলে। রাসেলও চলে আসে ইসরাতের সাথে। ইসরাত একটা পার্কে রাসেলকে সাথে নিয়ে আসে। ওরা দুইজনে একটা বেঞ্চে বসে এক মনে একে অপরের দিকে চেয়ে থাকে। একটু পরে রাসেল ঠাস করে ইসরাতের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে, আর ইসরাত রাসেলের মাথায় হাত বুলিয়ে বিলি কাটতে থাকে, যেটা রাসেলের খুবই ভালো লাগে। আসলেই এটা খুবই আনন্দময় একটা মুহূর্ত। আর আর যদি সেটা প্রিয়জনের সাথে, তাহলে তো আর কথাই নেই। ও সারা জীবন আমাকে এইভাবেই ভালোবাসবে তো, নাকি অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে যাবে? শোনো, আমি তোমাকে ভালোবাসি, কোনো টাইম পাস করার জন্য নয়, সারা জীবনের জন্য, আপন করে নেবার জন্য। এই জন্মেও তোমাকেই ভালোবাসি, কথাটা আমার মুখ থেকে কখনো সরে যাবে না, আর পরজন্মেও এই কথাটাই বলবো। ইসরাত রাসেলের কথা শুনে অনেকটাই খুশি হয়, আর রাসেলের কপালে একটা ভালোবাসার পরশ রেখে দেয়। এইভাবে অনেকটা সময় কাটিয়ে বাসি চলে আসে। হঠাৎ রাসেলের ভাবনার ছেদ ঘটে। টিকিট
নিন শব্দে রাসেল একটা টিকিট কেটে নেয় ঢাকার। কেননা রাসেল আগে চট্টগ্রাম থাকতো, এখন ঢাকাতেই যাবে ভেবে সিদ্ধান্ত নেয়। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। অবশেষে রাসেল ঢাকার মাটিতেও পিচ করা রাস্তায় পা রাখে। এই প্রথম রাসেল ঢাকায় আসলো। চেনে না, কোনো কিছুই নেই, কোনো পরিচিতি নেই, আবার পকেটে নেই টাকা। যা ছিল সেটা আসার সময় তো শেষ। এখন কি করবে ভেবে পায় না। পাটা বাড়িয়ে সামনের দিকে যেতে শুরু করে। পাটাও যেন আর সামনে এগোতে চায় না, কেননা পেটে দানা পানি পর্যন্ত পড়েনি। তাহলে কিভাবে পা চলবে বলেন? আরও তো শক্তি দরকার, তাই না? রাসেল হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় এসে একটা গাছের নিচে গাটা এলিয়ে দেয়। গাছের সাথে হেলান দিয়েই কখন যে ঘুমিয়ে গেছে সেই দিকে কোনো খেয়ালই নেই। বিভোর ঘুমিয়ে আছে রাসেল। যখন ঘুম ভাঙে তখন চোখ খুলে দেখতে পায় দিনের আলো নিভে গিয়ে রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে। সাথে আরো বেশি ক্ষুধা জমেছে ওর পেটের উপরে হাত রেখে 2 ফোঁটা চোখের পানি ফেলে বলে, কি করে তোকে শান্ত করব বল? তোর এই মালিকটা যে বড়ই অসহায়, দয়া করে শান্ত হ, আমার যার সহ্য হচ্ছে না। আপনারা কি ভাবছেন রাসেল পাগল হয়ে আবল তাবল বকছে? আরে না, আপনারা সব সময় কি ভাবেন? আসলে রাসেল ওর পেটকে ওইসব বলে একটু সান্ত্বনা দিচ্ছে। রাসেল সেখান থেকে উঠে সামনের পথে দাঁড়িয়ে থাকা একটা নলকূপ থেকে পানি খেয়েই নেয়। খুব একটা খেতে পারে না। পেট খালি থাকলে পানিও ভেতরে যেতে চায় না, তার আগে পেট ব্যথা শুরু হয়ে যায়। তোরে একটু পানিকে শান্ত করতে চাইলাম, আর তুই ফাইজলামি শুরু করছিস। আমি এখন খাবার কোথায় পাবো? এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত রে। বাচ্চাকৃত খাবার নষ্ট করবে, তবুও ক্ষুধায় কাতর কাউকে খেতে দিবে না। আসলে ভাই, এটাই কিন্তু বাস্তব। আমরা সব সময় যে পরিমাণ খাবার নষ্ট করি সেটা দিয়ে হাজারো মানুষের পেট ভরতো। এই কথাটা যদি একটা বার চিন্তা করতাম তাহলে হাজারো পথশিশু রাস্তায় না খেয়ে অনাহারে রাত্রি যাপন করতো না। রাসেল পেটকে কিছুতেই মানাতে পারছে না। মুখে কথা বলার শক্তিটুকু যেন ধীরে ধীরে কমে যেতে থাকে। রাসেল ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে থাকে। যেতে যেতে একটা টং চায়ের দোকান থেকে দেখতে পায়। রাসেল মানসম্মানকে বাম পকেটে রেখে, চাচা, আমাকে একটা কিছু খেতে দিবেন? তাহলে খুব খুশি হতাম। ক্ষুধার জ্বালায় আমার এই পেটটা চিল্লাচিল্লি শুরু করেছে। দোকানদার বলে ওঠে, তোমার তো শরীরের কোনো অংশই নষ্ট হয়নি, তাহলে কাজ করে না খেয়ে এভাবে চেয়ে চেয়ে খেতে লজ্জা করে না? দোকানদারের কথা শুনে রাসেলের মলিন মুখটা আরো বেশি মলিন হয়ে যায়। কেননা এই প্রথমও কারোর কাছে কোনো খাওয়ার জিনিস চাইলো, কারণ ও না খেয়ে থেকেছে, তবু কারোর থেকে কিছু চাইনি। চাচা, আমারে তাহলে যে কোনো একটা কাজ দিয়ে সেটার বিনিময় না হয় কিছু খাবার দিন। রাসেলের কথা শুনে দোকানদার পড়ে যায় আরেক বিপদে। কেননা সে ভেবেছিল উপরের কথাগুলো বললেই কাজ করার ভরকায়ে চলে যাবে, কিন্তু ঘটনা তো উল্টো। আমার কাছে কোনো কাজ নেই, এখান থেকে সামনের দিকে যা। দেখছেন, এই হলো মানুষের মন। কেন সে নিজেই তো বললো কাজ করে খেতে, তাহলে কাজ দিতে অসুবিধা কোথায়? আসলে আমরা মুখে অনেক কথাই বলতে পারি, কিন্তু কাজ করে দেখাতে পারি না। রাসেল সেখানে আর কোনো কথা না বলে চলে যায়। যেতে যেতে সামনে দেখতে পায় একটা গাছে পেয়ারা ধরে আছে। রাসেল ক্ষুধা মেটানোর একটা উপায় দেখতে পেয়ে অনেক খুশি হয়। কি পরক্ষণেই মনটা ছোট হয়ে যায়, কেননা এই পেয়ারা গাছ তো আর তার না যে ইচ্ছে হলেই পেরে খাবে। তাই সেখান থেকে চলে আসার জন্য হাঁটতে থাকে। অমনি পিছন থেকে একটা ডাক শুনতে পায়। পিছনে ফিরে দেখে একটা লোক ওই গাছের নিচে দাঁড়িয়ে ওকেই ডাকছে। রাসেল সেখানে গেলে লোকটি বলে, আমি লক্ষ্য করেছিলাম তুমি গাছের দিকে তাকিয়ে কিছু ভাবছিলে। হয়তো তোমার এই পেয়ারা খেতে মন চেয়েছে, কিন্তু তুমি চুরি করে পারোনি। তুমি ইচ্ছে করলেই পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তাই তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। এই নাও পেয়ারাগুলো, তুমি নিয়ে যাও। রাসেল অনেকটাই খুশি হয়ে লোকটাকে ধন্যবাদ জানিয়ে পেয়ারাগুলো নিয়ে আসে। আসলেই আল্লাহ কোনো কিছু রিজিকে রাখলে সেটা কেউ ছিনিয়ে নিতে পারে না, এটা আসলেই সত্য। রাসেল সেখান থেকে চলে আসে একটা নির্জন জায়গায়। সেখানে এসে পেয়ারা একটা একটা করে
খেয়ে নেয়। পেটটা এখন একটু শান্তি পেল। এখন রাসেলের মাথায় আরেক চিন্তা এসে ভর করে। রাতটা কাটাবে কোথায়? হাজারটা চিন্তা মাথায় নিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে রাসেল একটা মেয়ের চিৎকার শুনতে পায়। কে আসো, বাঁচাও আমাকে এই গুন্ডাদের হাত থেকে। রাসেল শব্দটা শুনেই চারিপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তাই আর একটু সামনে এগিয়ে আসে, আবার মনে মনে একটু ভয়ও করে। কেননা রাতের বেলা বুঝতেই তো পারতেছেন। আবারও চিৎকার দিয়ে ওঠে, বাঁচাও। রাসেল এবার দেখতে পায় সামনে থেকেই শব্দটা আসতেছে। একটু এগিয়ে গেলেই দেখতে পায় কতগুলো গুন্ডা দুইটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করতেছে। রাসেল কি করবে ভেবে পায় না, কেননা এতগুলো মানুষের সাথে কি আর একা পেরে উঠবে বলেন। কেননা এমনটা সিনেমাতেই মানায়। রাসেল ওখানে চলে আসে। আপনারা এনাদের সাথে এমন করতেছেন কেন? রাসেলের কণ্ঠ শুনে আহানা ও নিধি অনেকটাই ভরসা পায়। এইদিকে গুন্ডাগুলো, রাসেল গুন্ডাদের কথা শুনে হো হো করে হেসে ওঠে, যেটা দেখে গুন্ডারা একে অপরের দিকে চাই করতে থাকে। হাসালি রে। আর তোদের মতো লম্পটদের কারণেই আজকাল আমাদের দেশের মা বোনেরা বাইরে নিরাপদে চলাচল করতে পারে না। আমাদের বাঁচিয়ে নিন এই লম্পটদের হাত থেকে, প্লিজ ভাইয়া। আরে চিন্তা করিয়েন না, আমি আছি তো আপনাদের সাথে। আপনারা একটু এদের গুণে দেখেন তো কতজন আছে এরা। সবাই রাসেলের কথা শুনে বকা বনে যায়। আহানা গুনে রাসেলকে বলে, ভাইয়া এরা 5 জন আছে, তবে একজনের সাইজ দেখলে কিন্তু হাতিদের মতো মনে হয়। কি বলেন? 5? তাও আবার একজন হাতির মতো? তাহলে তো আমার শক্তি একটু বেশি খরচ করতে হবে। এই রে, বীরের মতো কথা তো বলতাছি। এখন এই হাতি যদি আমাকে ধরে তাহলে কি আমি বাঁচতে পারবো? রাসেলের কথা শুনে গুন্ডাদের দলে থাকা হাতিটা শরীর ঝাঁকাতে ঝাঁকাতে রাসেলের দিকে আসতে থাকে। রাসেলের তো আত্মায় পানি নেই, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাতি দৌড়ে আসে রাসেলকে মারতে। রাসেল একটু সরে যায় আর হাতি পেছনে থাকা গাছটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। রাসেল গিয়ে ওর উপরেই কয়েকটা লাগিয়ে দেয়। ব্যাস হয়ে গেল। হাতিকে লাফাতে বাকিদের ও একে ফাঁকি দিয়ে দিয়ে মারতে থাকে। পরে গুন্ডাগুলো দৌড়ে পালিয়ে যায়। এই তোরা পালাস কেন? আয়, আমার তো এখনো পুরোপুরি ব্যায়াম করাই হলো না। আহানা ও নিধি কাঁধে এসে বলে, ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ওদের হাত থেকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দেবার কি আছে, এটা আমার কর্তব্য। তুমি যদি আমার বোন হতে তাহলে কি আমি তোমাদের বিপদে রেখে যেতে পারতাম বলো? আমার তরফ থেকেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাসেল এত সময় নিধিকে খেয়াল করেনি। নিধি কথা শুনে রাসেল ওইদিকে তাকিয়ে যেন হা হয়ে যায়। মুখ থেকে একটাই শব্দ বের হয়, পড়ি। রাসেলের কথা শুনে নিধি ও আহানা একে অপরের দিকে তাকিয়ে চাওয়াচাই করতে থাকে। এখানে গুন্ডা ছিল, কিন্তু পরী কোথা থেকে আসলো? আর আমরা তো কোনো পরী দেখতে পাচ্ছি না। আমার সামনেই তো দাঁড়িয়ে আছেন, আপনি কি পরীর থেকে কোনো অংশে কম না কি বলেন? রাসেলের কথা শুনে নিধি তো লজ্জায় লাল হয়ে যায় আর আহানা মিটিমিটি হাসতে থাকে। ভাইয়া আমি আহানা ইয়াসমিন, আর ও হলো আমার একমাত্র কলিজার বান্ধবী অনামিকা জান্নাত নিধি। ও আচ্ছা, আর আপনাদের নামটা খুবই সুন্দর। আর আমি হলাম রাসেল। আচ্ছা, আপনারা এত রাতে এখানে কেন? আসলে হয়েছে কি, আমার একটা বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম, আর আসার সময় গাড়ি নষ্ট হয়ে যাওয়াতে ড্রাইভারকে গাড়ির কাছে রেখে হেঁটেই যাচ্ছিলাম। আর বাকিটা তো আপনি জানেনই। ও বুঝলাম। আচ্ছা চলেন, আমি আপনাদের বাড়ি পৌঁছে দেই। ওরা তিনজনে কথা বলতে বলতে হাঁটা শুরু করে। কিছুটা সময় পরে নিধির বাসায় চলে আসে। নিধিরা অনেক বড় লোক। রাসেলকে বাড়ির ভেতরে যেতে বলে, কিন্তু আহানাকে বাড়ি পৌঁছে দিতে হবে বলে বাড়ি যায় না। আবার আহানাকে ওর বাড়ি পৌঁছে দেয়। আহানাদের বাড়িও যেন নিধিদের কোনো অংশে কম না, বরং ওদের থেকে বেশিই বড়। ভাইয়া চলো ভেতরে, বাবা মায়ের সাথে কথা বলে তারপর যাবে। না বোন, আজকে না, অন্য একদিন যাব। আমাকে এখন কাজ করতে হবে। আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা দিন, পরে কথা বলা যাবে। সরি, আমার কোনো মোবাইল নেই। আচ্ছা বাই, আমি এখন যাই। আহানা
কিছু বলার আগে রাসেল সেখান থেকে চলে আসে। থাকবে কোথায় সেটা ভাবতেই যেন মাথা কাজ করা বন্ধ করে দেয়। রাসেল আহানাদের বাড়ির দারোয়ানের কাছে গিয়ে বলে সে আজকের রাতটা এখানে একটু থাকতে পারবে নাকি। দারোয়ান একটু ভালো ছিল, তাই রাসেলকে তার রুমে থাকতে দেয়। রাসেল দারোয়ানকে ধন্যবাদ দিয়ে রুমে এসে শুয়ে ইসরাতের কথা চিন্তা করে। ইসরাত, তুমি আমার সাথে যে নাটক করেছো তার জন্য তোমাকে কাঁদতেই হবে। তুমি দেখে নিও, তোমাকে নিজের থেকেও ভালোবেসেছিলাম। কি দোষ ছিল আমার? আমি এতিম আর গরিব, এটা কি আমার দোষ? আল্লাহ তো এমনটা আমার ভাগ্যে লিখেছে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে রাসেলের একটু দেরিতেই ঘুম ভাঙে। দারোয়ানও ডাকেনি ওকে। রাসেল উঠে রুম থেকে বেরিয়ে সামনে যেতে নিলেই আহানার বাবা মিস্টার রফিকুল চৌধুরী বলে ওঠে, এই ছেলে, তুমি এখানে কেন? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। আসসালামু আলাইকুম। আসলে আমি দারোয়ান কাকার থেকে সাহায্য নিয়ে রাতে এখানে থেকেছিলাম। আমার কোনো যাবার জায়গা নেই তো, তাই। ওহ আচ্ছা, ভালো করেছো। তা বাবা, তোমার নামটা কি শুনি? রাসেল বলতে যাবে অমনি ভিতর থেকে আহানা এসে পিছন থেকে বলে ওঠে, বাবা, ওর নাম রাসেল। তোমাকে রাতে যার কথা বলছিলাম, এই সেই ছেলে। কি বলিস? আর রাসেল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করার জন্য। ধন্যবাদের কি আছে? ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমি ঠিক এমনটাই করতাম। তাই দয়া করে ধন্যবাদ শব্দটি বলে আমাকে ছোট করে দিবেন না। রাসেলের কথা শুনে রফিকুল চৌধুরী অনেকটাই খুশি হয়। তা বাবা, তুমি রাতে এখানে থেকেছো কেন? সেটা তো এখনো শোনা হলো না। আসলে কি করে যে বলি সেটাই ভেবে পাচ্ছি না। ভাইয়া, বলো তো, এত মনে মনে না করে। হ্যাঁ বাবা, বলে ফেলো। আর যদি তেমন কোনো কথা হয় তাহলে আর বলার দরকার নেই। আরে তেমন কিছুই না। আসলে আমি গতকালকেই এই শহরে এসেছি। আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই এখানে দারোয়ান কাকাকে বলে এখানে রাতটা থাকার জন্য আশ্রয় নিয়েছিলাম। রাসেলের কথা শুনে সবাই অনেকটাই অবাক হয়ে যায়। রফিকুল চৌধুরী অনেকটাই রাগ, তাই ঠাস করে রাসেলের গালে কষে একটা থাপ্পড় দেয়। রাসেল গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, আর আহানা তো অবাক হয়ে ওর বাবার মুখের দিকে তাকিয়ে আছে। বাবা, তুমি কি ওনাকে এইভাবে মারলে কেন? তুমি কি এইভাবে ভাইয়ার উপকারের প্রতিদান দিলে? মারবো না তো কি করব বল? তুই যখন ওকে বাড়ির ভিতরে আসতেই বলছিস তখন তো তোকে বলতেই পারতো ওর কোনো থাকার জায়গা নেই। আমার বাড়িটা কি ছোট যে ওর থাকার জায়গা হবে না? রাসেল এখনকার কথা শুনে বুঝতে পারে রফিকুল চৌধুরী একটা ভালো মনের মানুষ, তাই কিছু মনে করলো না। আপনাদের চিনি না জানি না, সেখানে কিভাবে বলতে পারি যে আমার থাকার কোনো জায়গা নেই? আমার মেয়ের ইজ্জত বাঁচানোর সময় মনে করনি আহানা তোমার অপরিচিত, তখন তো বোন ভেবে ভাইয়ের মতোই বোনকে রক্ষা করেছো। তুমি তো ইচ্ছে করলেই সেই গুণাদের সাথে মিলে আমার মেয়ে ক্ষতি করতে পারতে, কিন্তু সেটা করনি কারণ তোমার মাঝে আদর্শ পিতা মাতা রক্ত আছে। সেটা ঠিক বলেছেন। আচ্ছা, অনেক তো কথা হলো, এখন তাহলে আমি যাই। কোথায় যাবে তুমি? রাস্তায় ঘুরে পথের ধারে না খেয়ে পড়ে থাকবে? সেটা ছাড়া তো আর কিছুই করার নেই। এতিমদের জন্য এই একটা রাস্তাই আল্লাহ খোলা রেখেছে। তোমার কোথাও যেতে হবে না, আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। মন চাইলে একটু কাজ করিও, না হলে করবে না। তোমার উপরে আমার বিশ্বাস হয়ে গেছে। বাড়িতে আমার থাকি না কেননা আহানা কলেজে, আমি এয়ারপোর্টে, আর তোমার আন্টি জজ করতে চলে যায়। সারাদিন বাড়িটা খালি পড়ে থাকে। বাবা, তুমি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো, আর আমিও ভাইয়ের অভাব কিছুটা হলেও কাটাতে পারবো। কি হবে তো আমার ভাই নাকি? ওকে তুই ভাইয়া বলে ডাকিস। আর রাসেল, তুমি নিজেকে তুমি বললে যে আমি একটা এতিমখানায় বড় হয়েছি। বুঝ হবার পর কোনোদিন বাবা মায়ের মুখ দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দেয়নি। ও আচ্ছা, কোনো ব্যাপার না। আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। আর পড়তে পারো নাকি পড়ো নাই? আমি একটা গ্যারেজে কাজ করে পেটের ভাত জোগাড় করতাম, পাশাপাশি লেখাপড়া করার চেষ্টা করতাম। তুমি গাড়ি ঠিক করতে পারো? তাহলে তো ভালোই হলো। তা কি লেখার পড়া করছো? এসএসসি পাস করছো নাকি ক্লাস 8 পর্যন্ত? পাশ করেছি। বাবা, তুমি কি ভাইয়ার চাকরির ইন্টারভিউ নিচ্ছ? দেখছো ভাইয়ার মুখটা শুকিয়ে গেছে ক্ষুধায়। বুঝেছি। তা বাবা, তুমি এসএসসি কোন ডিপার্টমেন্ট আর কোন গ্রেডে পাস করছো? আমি তেমন ভালো করতে
পারি না, তবে এসএসসিতে সায়েন্সে গোল্ডেন A+, এইচএসসিতে সায়েন্সে গোল্ডেন A+, আর আমি বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র। রাসেলের কথা শুনে রফিকুল চৌধুরী যেন আসমান থেকে মাটিতে পড়ে এমন অবস্থা, আর আহানা তো অবাক হয়ে আছে এখনো। তুমি এত ভালো ছোট্ট ছেলে শুনে খুশি হলাম। আচ্ছা, তুমি বিমান বাহিনীতে চাকরি করবে? আল্লাহ যদি বিমান বাহিনীর চাকরি কপালে রাখতো তাহলে ভালোই হতো। তাহলে ধরো তোমার চাকরি হয়ে গেছে। রাসেল তো রফিকুল চৌধুরীর কথা শুনে হো হো করে হেসে দেয়। ভাইয়া, তুমি এইভাবে হাসো কেন? হাসবো না তো কি করব? আমি এখনো আবেদন করলাম না, আর আমার চাকরি নাকি হয়ে যাবে। ও, এই ব্যাপার। আমি আরো ভাবলাম না জানি কি। শোনো, বাবা পারে তোমার চাকরি দিতে, কেননা বাবা হলেন বিমান বাহিনীর মার্শাল সিনিয়র ওয়ারেন্টার অফিসার। রাসেল তো অবাক হয়ে যায়, এত বড় একজন অফিসারের সামনে হাসলো। সরি, আমি বুঝতে পারিনি। আরে সরি বলা কি আছে, আমিও তো তোমাকে দেখে বুঝতে পারিনি তুমি এতটা পড়াশোনা করেছো। হ্যাঁ না, ওকে ভিতরে নিয়ে খাবার খেতে দে, না হলে ওই পরে গেল বলে। রফিকুল চৌধুরী কথাটা বলেই অফিসের উদ্দেশ্যে চলে যান, আর এই দিকে আহানা রাসেলকে নিয়ে ভেতরে আসে। রাসেল তো অবাক হয়ে বাড়ির সব কিছু দেখতেই ব্যস্ত। রাসেল যেই না সিঁড়ির দিকে তাকিয়েছে, অমনি রাসেলের কলিজায় একটা মোচড় দিয়ে ওঠে। আহানার মাকে দেখে কেন যে এমনটা হলো সেটা এখনো অজানা। আহানা, এই ছেলেটা কে? আমাদের বাড়িতে তো আগে কখনো দেখি নাই। আম্মু, এই হলো রাসেল, আমার ভাইয়া, কালকে যার কথা তোমাকে বললাম। ওহো, আচ্ছা, বুঝতে পারলাম। তা বাবা রাসেল, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? এই তোমার তো সাহস কম না। রাশিদা চৌধুরীর চোখ বড় করে কথাটা বলে। রাসেল তো ভয়ে চুপসে গেছে, তাই কিছুই বলে না। আম্মু, তুমি কি ভাইয়াকে এইভাবে বকতাছো কেন শুনি? রাসেল তোর ভাইয়া হলে আমার তো ছেলে হলো, তাই না? তাহলে ও আমাকে আম্মু বলে ডাকলো না কেন? রাসেল তো অনেকটাই অবাক। রাশিদা চৌধুরীর কথা শুনে এতটা আপন করে কেউ কিভাবে নিতে পারে? আচ্ছা আম্মু, আমার ভুল হয়ে গেছে। আসলে আম্মু শব্দটা কখনো ডাকার সৌভাগ্য আমার হয়নি, তাই অভ্যাস নেই। তোর কথা তো আমি একটু বুঝতেও পারলাম না। আম্মু, ভাইয়া এতিম, ওর মা বাবা ভাই বোন কেউ নেই। কে বলেছে ও এতিম? আমরা আছি না। আর বাবা, তুই একদম চিন্তা করবি না, এখন খেয়ে নে। রাসেল খেতে বসে যায়। আহানা বেড়ে দিচ্ছে, আর মিসেস রাশিদা চৌধুরী পাশেই দাঁড়িয়ে এটা ওটা দিচ্ছে। রাসেল রাশিদা চৌধুরীর মুখের সামনে এক লোকমা খাবার তুলে ধরে। রাশিদা চৌধুরীর চোখে জল এসে যায়, কেননা এইভাবে কখনো খায়নি তো, তাই। রাশিদা চৌধুরী খেয়ে নেয়। আমি যে কারোর বোন, সেটা কি কেউ মনে রাখে? নে এবার আদরের বোনকে সামলা। নে পেতনি, হাঁ কর। রাসেল পেতনি বলাতেই তো আহানা লুচির মতো ফুলতে থাকে, রেগে ফায়ার হয়ে যায়। ভাইয়া, তুই আমাকে পেতনি বললি? তুই পেতনি, তোর বউ পেতনি। ছেলেরা কিভাবে পেতনি হয় শুনি, আর আমার তো বউ নাই, তাই তুই তাকে পেতনি বলেও লাভ নাই। যা, তোর সাথে কোনো কথা নাই। আহানা অন্যদিকে মুখ ঘুরিয়ে কথাগুলো বলে। রাসেল খাবার ও মুখের সামনে নিয়ে বলে, নে, হাঁ কর। খাবো না আমি, তুই খা। আম্মু, ফুচকা যেন কোথায় পাওয়া যায়? চলো না, আমি আর তুমি যে খেয়ে আসি। তবে যদি কেউ যেতে চায় সাথে তাহলে যেতে পারে। ভাইয়া, আমি যাব। ফুচকা কত মজা। আহানার কথা শুনে রাসেল ও রাশিদা চৌধুরী হো হো করে হেসে ওঠে। নে, আগে খেয়ে নে, পরে না হয় ঘুরতে নিয়ে যাব তোকে, কেমন? আহানা রাসেলের হাত থেকে খাবার খেয়ে নেয়, আর রাসেলের গলা জড়িয়ে ধরে বলে, এই তো আমার আদরের লক্ষ্মী ভাইয়া। এইভাবে হাসি ঠাট্টার মাঝেই খাবার পর্ব শেষ করে সোফায় বসে কথা বলতে থাকে। তখনই রাশিদা চৌধুরীর ফোনে আহানার বাবা কল দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেলের সব কাগজপত্র ইমেল করে দাও তো। রাসেলের কাগজপত্র মানে? আমি তো কিছুই বুঝলাম না। রাসেলকে বিমান বাহিনীর চাকরিতে ঢুকিয়ে দিব, তাই ওর কাগজপত্র ইমেল করে দাও আমাকে।
আচ্ছা দিচ্ছে, দাঁড়াও তুমি। রাশিদা চৌধুরী কল কেটে দিয়ে রাসেলের থেকে সব কাগজপত্র নিয়ে রফিকুল চৌধুরীকে ইমেল করে দেয় ছবিসহ। রাসেল, তুই তাহলে আহানার কলেজে ভর্তি হয়ে পড়াটা শেষ কর। কি মজা কি মজা, আমি ভাইয়ার সাথে কলেজে যাব। থাকার পড়াশোনা করব না, সবাই এতিম খ্যাত ছোট লোক বলে আবার অপমান ছাড়া কিছুই বলে না। আমার ভাইয়াকে এইসব বলবে এত বড় সাহস এই শহরে কারোর নেই, তবে গুন্ডাদের কথা বাদ। এখনই না বললি কেউ কিছু বলবে না, তাহলে ভয় পাচ্ছিস যে? ভয় পাবো, তাও আবার আমি? তোর বোন হই আমি, বুঝলি? নো ভয়। হয়েছে, আর বলতে হবে না। রাশিদা চৌধুরীর আদেশ পেয়ে আহানা রাসেলকে নিয়ে একটা রুম দেখিয়ে দেয়। রুমটা অনেক সুন্দর করে সাজানো গোছানো। আচ্ছা আহানা, এই রুমটা এত সুন্দর করে সাজানো গোছানো কেন? এখানে কি কেউ থাকে? আসলে আমার একটা ভাই ছিল, ছোটবেলায় নাকি হারিয়ে গেছে, তাই আম্মু এই রুমটা ভাইয়ার জন্য প্রতিদিন সাজিয়ে রাখে, যদি ভাইয়া কখনো ফিরে আসে এটা ভেবে। আহানার চোখে নোনা পানি ভর করে সেটা মুছতে যাবে অমনি রাসেল আহানার চোখের পানি মুছে দেয়। কাঁদিস না, দেখবি আল্লাহ একদিন তোর ভাইকে ঠিকই তোদের কাছে ফিরিয়ে দিবেন। আচ্ছা তুই ফ্রেশ হয়ে একটু রেস্ট নে, আমি বরং নিধিকে একটু জ্বালিয়ে আসি। ও, তার মানে তুই এখন পরি ম্যাডামকে জ্বালানোর জন্য যাচ্ছিস? আর নিধিকে একদম রাগাস না, তাহলে কিন্তু তোকে ইঞ্জেকশন দিবে। মানে তো কিছুই বুঝলাম না, ইনজেকশন দিবে কেন? নিধি হলো ডাক্তার, হয়নি, তবে আর 1 বছর পরে হবে। ও আচ্ছা বুঝলাম। আচ্ছা সাবধানে যাইস কেমন? আর বেশি রাগিয়ে দিস না তাহলে। হা হা হা। আর নিধি অনেক লক্ষ্মী একটা মেয়ে, আম্মু তো ওকে ছেলের বউ বলেই ডাকে। বাবারে বাবা, বলিস কি এটা? ছেলে নাই পাশে আর এইদিকে বৌমা খোঁজা শেষ। আচ্ছা তুই থাক, আমি গেলাম। রাসেলের কথা না বলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবে কোথায় ছিল আর এক মুহূর্তের মাঝে কোথায় আসলো। ইসরাতের কথা বড্ড বেশি মনে পড়ছে রাসেলের। রাসেল মনটাকে শক্ত করে ইসরাতের কথা ভুলে অনেক কষ্ট ঘুমকে নিজের বসে আনে, মানে ঘুমের দেশে পাড়ি জমায়। এইদিকে ইসরাত বারবার মোবাইল হাতে নিয়ে চেক দেয় রাসেল কল বা মেসেজ দিছে নাকি, কিন্তু বারবার হতাশ হয়ে ফোন রেখে দেয়। ইসরাতের এখন একটু ভালো লাগে না, শুধু রাসেলের কথা বারবার মনে পড়ছে। ইসরাত কলেজে চলে আসে, দেখে রাইসা ও রাফি আগেই বসে আছে, কিন্তু রাফির মনটা খারাপ। রাইসা, কেমন আছিস তোরা? ও তুই আয় বস। আর কেমন থাকি বল, মনের মানুষটার কষ্ট দেখে কি আর ভালো থাকা যায়? কেন, রাফি ভাইয়ের আবার কি হলো শুনি? ওর মনটা খারাপ, রাসেল ভাইয়ার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। রাইসার কথা শুনে ইসরাত অনেকটাই অবাক হয়ে যায়। মানে রাসেল আবার কোথায় যাবে? কলেজে আসেনি এখনো? না, ওর ফোনটাও বন্ধ, কোনো খবর পাচ্ছে না। তোমার কারণে আমার বন্ধুর কিছু হলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। ইসরাত কি বলবে ভেবে পায় না। ওর চোখে ও পাঁচ পানি। যেই মেয়েটার চোখে কালো অব্দি পানি ছিল না, আজ এতিমটার জন্য তার চোখে পানি। আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। ও তো এমনটা আগে কখনো করেনি। আমি তো কত কিছু বলেছি। তুই কি মনে করিস না যে কালকে যেটা করেছে সেটা একটু বেশিই ছিল? কালকে অবহেলার পরিমাণটা একটু বেশি ছিল। আচ্ছা রাফি, রাসেল ভাইয়া যেখানে থাকতো তুমি কি সেটা চেনো? চিনি তো, ওই বস্তিতে থাকে। তাহলে চলো আমরা বরং গিয়ে দেখে আসি ভাইয়া অসুস্থ হয়ে বাসায় বসে আছে নাকি অভিমান করে ফোন বন্ধ রেখেছে। চলো তাহলে। আমি যাব তোমাদের সাথে, প্লিজ মানা করো না। আচ্ছা চলো। তারপর ওরা তিনজন রাসেল যেখানে থাকতো সেখানে চলে আসে। রুমে ঢুকেই দেখতে পায় ঘরের চৌকি পর্যন্ত নেই, শুধু মাটিতে একটা পাটি বিছানো, তার পাশেই ভাঙা একটা টেবিলে গুছিয়ে রাখা কয়েকটা বই, এক কোণায় একটা মোবাইল সিম আর সাদা কাগজ পড়ে থাকতে দেখে রাফি হাতে নেয়। কি এটা? ওকে এই সিম আর মোবাইলটা আমি কিনে দিয়েছিলাম কথা বলার জন্য। কাগজটা খুলে দেখেন কি লেখা আছে। রাফি কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করে। দোস্ত, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যাবার আগে তোর সাথে দেখা পর্যন্ত করতে পারলাম না, কেননা
এই নিষ্ঠুর শহরটা আমার জন্য নয় রে। কি করব? যার জন্যেই বেঁচে থাকার হাজারো স্বপ্ন দেখতাম, সেই তো এই এতিমটার মুখ দেখতে চায় না। তাই তো চলে যাচ্ছি তোদের ছেড়ে। মোবাইলটা রেখে গেলাম, পারলে ক্ষমা করে দিস আর ভালো থাকিস। শেষে একটা কথাই বলবো, রাইসাকে কখনো কষ্ট দিস না, কেননা তুই আমার মতো আবার এতটা কষ্ট সহ্য করতে পারবি না। আর ইসরাতকে বলিস সব সময় যেন ভালো থাকে। আর ভালো তো থাকবেই, আমার মতো এতিমের মুখটা দেখতে হবে না, আর বিরক্তও হতে হবে না। আর লেখার ক্ষমতা হচ্ছে না রে। বাই, ভালো থাকিস তোরা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো দেখা হবে। ইতি, এতিম ছেলে। চিঠিটা পড়েই রাফি সহ সবাই কান্নায় ভেঙে পড়ে। ইসরাতের কান্না যেন থামছেই না। দেখছে এই জন্য বলি কি থাকতে মূল্য দিতে শিখুন, কারণ হারিয়ে গেলে আর হাজার মূল্য দিতে চেয়েও কোনো লাভ হবে না। ইসরাত, আজকে তো তুমি অনেক খুশি তাই না? আমার বন্ধুটাকে দূরে সরিয়ে দিয়ে ওর একটাই দোষ ছিল, সেটা হলো তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। এভাবে বলো না প্লিজ, আমি আগে আসলে বুঝতে পারিনি এমনটা হবে না। বুঝবে কেমনে? আমার বন্ধু যে একটা এতিম ছিল আর সবাইকেও অল্পতে বিশ্বাস করে নিত, যেটা ওর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তবে এখন তুমি মুক্ত। রাসেল নামের কেউ তোমাকে আজ ভালোবাসে বলে বিরক্ত করবে না, মোবাইলে কল দিয়ে বলবে না তোমার কথা না শুনলে ওর ঘুম আসে না। যে মানুষটা আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দেবার জন্য কতটা অত্যাচার সহ্য করেছে, অথচ একটিবারের জন্য মুখ ফুটে তার প্রতিবাদ করেনি, আজ সেই মানুষটার পবিত্র ভালোবাসা নিয়ে তুমি মিথ্যা নাটক করেছো। ঠিকই বুঝবে তুমি, যেদিন কিছু করা থাকবে না। এভাবে বলবেন প্লিজ, আমি যে ওকে অনেক ভালোবাসি। কেন এমনটা করেছি যেটা আমি নিজেও বোঝাতে পারছি না। সেটা আর বলে লাভ নেই, কারণ আমি তো আর রাসেলের মতো বোকা না। আপনার মিষ্টি কথা বিশ্বাস করব। এই রাইসা, চলো তো। রাফি কথাগুলো বলেই রাইসার হাত ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। ইসরাত সেখানেই বসে কান্নায় ভেঙে পড়ে। আজকে যেন চোখের পানি বাধা মানছে না। আজকে ঠিকই বুঝতে পারতেছে রাসেল ওর জীবনের কতটা জায়গা জুড়ে ছিল। ওর কথা বলা বিরক্ত না, বরং ভালোবাসায় জড়ানো যত্ন ছিল।